আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদেরকে চতুর্থ অধ্যায় জীবনী শক্তির শোষণ টপিকটা নিয়ে আলোচনা করব। এই টপিকের মধ্যে রয়েছে যে শোষণিক আ কার্যক্রমে ঠিক কি ধরনের ঘটনাটা ঘটে? মূল তথ্যগুলোর মধ্যে তোমাদের প্রবলেমটা হয় একটা বক্সে। এই যে একটা বক্স দেওয়া থাকে না পরীক্ষাতে আর একটা ডায়াগ্রাম দেওয়া আছে দেখবা বইতে। এই ২ টাতে তোমাদের মেইনলি প্রবলেম হয়। তো এই ২ টা জিনিস আমি একটু তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। শোষণ কাকে বলে? এটা আগে তোমাদের প্রশ্ন হয়। যে ভাইয়া শোষণ কাকে বলে? এটা কি করব তাহলে? তো মনে রাখবা যে শোষণ বলতে আসলে বোঝাচ্ছে যে আমরা যে শক্তিটা গ্রহণ করছি তা খরচ করার ওয়ে অর্থাৎ শোষণটা মূলত এটিপি ভাঙনের প্রক্রিয়া এক কথায়। ঠিক আছে? তো আমরা এই প্রক্রিয়াটা একটু বুঝবো এভাবে যে গিভ অ্যান্ড টেক অর্থাৎ দিব এবং নিবো, দিব এবং নিবো এরকম বিষয়টা। দিব এবং নিবো এই তথ্যের মাধ্যমে কিন্তু আমরা এটা শেষ করব। তো অ্যাকচুয়ালি দেখো, মনে করো আমার কাছে একটা মেশিন আছে। আমি এই মেশিনের মধ্যে কিছু দিব, সেই মেশিনটা আমাকে কিছু ফেরত দিবে। তো ঠিক এইভাবে আমরা সম্পন্ন করব বিষয়টা। ধরো আমি আমি প্রথমত এই যে দেখো শোষণটাকে বিভক্ত করব একটা তথ্যের ভিত্তিতে। সেটা হলো যে অক্সিজেন। অক্সিজেনের উপর ভিত্তি করে শোষণটাকে ২ ভাগে বিভক্ত করা হয়েছে। একটা হচ্ছে যে সবাত শোষণ, আরেকটা হচ্ছে যে অবাত শোষণ। সবাত শোষণে অক্সিজেন প্রয়োজন পড়ে আর অবাত শোষণে অক্সিজেন প্রয়োজন নেই। ওকে? অক্সিজেনের প্রয়োজন আছে, অক্সিজেনের প্রয়োজন নেই। যেহেতু সবাত শোষণে অক্সিজেনের প্রয়োজন আছে, তাই সবাত শোষণকে কি করতে হয়? অনেকগুলো স্টেপ পার করতে হয়। বাট অবাত শোষণকে কোনো স্টেপ পার করতে হবে না। সবাত শোষণের থেকে মোটামুটি অল্প কিছু অংশ আ মিল রেখে আমরা কিন্তু এই কাজটা করতে পারি। তবে ২ জনেরই একটা কমন স্টেপ হচ্ছে গ্লাইকোলাইসিস। যেটা কিন্তু ২ জনকেই পার করতে হয়। এটা অনেক সময় এমসিকিউতে আসে। তোমরা এটা মনে রাখবা। এখন আমরা চলে যাব এই শোষণের পরবর্তী অংশে। দেখো শোষণটা ঠিক কিভাবে ঘটে আমরা এটা একটু জানার চেষ্টা করি। প্রথমত তোমরা একটু মনে রাখবা যে দেখো গিভ অ্যান্ড টেক দিব এবং নিব। তো আমরা প্রথমত গ্লাইকোলাইসিস মনে ভাবো যে গ্লাইকোলাইসিস এটা একটা মেশিন। ওকে? তো এই মেশিনের মধ্যে আমি গ্লুকোজ এখনো গ্লুকোজ C6H12O6 এখনো গ্লুকোজ আমি গ্লাইকোলাইসিসে প্রবেশ করাবো। গ্লাইকোলাইসিসকে আমি যদি এখনো গ্লুকোজ দেই, গ্লাইকোলাইসিস তো আমাকে কিছু একটা দিবে, তাই না? কি দিবে দেখো? গ্লাইকোলাইসিস আমাকে ২ অণু পাইরুভিক অ্যাসিড দিবে। দেখো ২ অণু পাইরুভিক অ্যাসিড দিবে। ২ অণু কি দিবে? পাইরুভিক অ্যাসিড দিবে। তাছাড়া আর কি দিবে দেখো? ৪ অণু এটিপি দিবে। ৪ অণু এটিপি দিবে এবং ২ অণু NADH দিবে। এই কয়েকটা জিনিস আমাকে দিবে। তাহলে আমি গ্লাইকোলাইসিসকে গ্লুকোজ দিলাম, গ্লাইকোলাইসিস আমাকে এই কয়টা জিনিস দিল। ঠিক আছে? মনে থাকবে? তাহলে গ্লাইকোলাইসিসকে আমি এটা দিলাম, গ্লাইকোলাইসিস আমাকে এগুলো দিল। তো এখন প্রশ্ন হলো যে এগুলো যে উপাদানগুলো দিল, এই উপাদানগুলোর হিসাব জানতে হলে তোমাদেরকে আগে কিছু সূত্র মনে রাখতে হবে। মনে রাখতে হবে দেখো যে ১ অণু NADH মানে হচ্ছে যে 3 ATP। ওকে? তারপরে ১ অণু GTP মানে হচ্ছে ১ ATP। ওকে? ১ অণু FADH মানে হচ্ছে যে ২ ATP। হ্যাঁ? আর ১ অণু পাইরুভিক অ্যাসিড মানে হচ্ছে যে ২ ATP। এই যে ৪ টা সূত্র এটা তোমাদের একটু মনে রাখতে হবে। তাহলে তোমরা হিসাবটা বুঝতে পারবা। যেমন দেখো গ্লাইকোলাইসিসে ১ অণু গ্লুকোজ দেওয়ার পর ২ অণু পাইরুভিক অ্যাসিড মানে কি ২ গুণন ২ = ৪ এটিপি। কয় এটিপি হলো? ৪ এটিপি। কারণ আমরা জানি ১ অণু পাইরুভিক অ্যাসিড থেকে ২ অণু এটিপি পাই। তাহলে ২ অণু পাইরুভিক অ্যাসিড থেকে ২ গুণন ২ = ৪ এটিপি। আবার দেখো এখানে সরাসরি ৪ এটিপি পাচ্ছি। তাহলে সরাসরি 4 এটিপি ৪ + ৪। আর এই যে দেখো ২ অণু NADH। তাহলে ২ অণু NADH এর মধ্যে আমরা জানি ১ অণু NADH মানে ৩ এটিপি। তাহলে এখানে ২ অণু তাহলে ২ গুণন ৩ = ৬ এটিপি। তাহলে টোটাল দেখো ৬ আর ৪ ১০ আর ৪ ১৪ এটিপি কিন্তু আমরা এখানে পাচ্ছি। এখন প্রশ্ন হলো যে এই যে ৪ এটিপি সরাসরি উৎপন্ন হয়েছে, এই সরাসরি ৪ এটিপিটা আমাদের কাজে লাগে না। এটা গ্লাইকোলাইসিস যে ২ অণু পাইরুভিক অ্যাসিড এবং ২ অণু NADH যে আমাকে দিল, এটা করতে গিয়ে ২ অণু এটিপি খরচ হয়ে যায়। ২ অণু এটিপি খরচ হয়ে যায়। তাহলে -২ কত থাকলো? ১২ এটিপি। তাছাড়া এই গ্লাইকোলাইসিসটা ২ অণু পাইরুভিক অ্যাসিড তৈরিতে ২ অণু এটিপি খরচ হয়।
আর এই 4 অণু এটিপি আর 2 অণু এনএডিএইচ এর এখানে 2 এটিপি খরচ হয়, তাহলে আরো -2, তাহলে কত হলো 10 এটিপি। তাহলে আমরা বলতে পারি যে গ্লাইকোলাইসিসে টোটাল কত এটিপি উৎপন্ন হয়, 10 এটিপি উৎপন্ন হয়। এটা দিয়ে আমরা কিন্তু গ্লাইকোলাইসিসের হিসাবটা শেষ করে ফেলেছি। এবার আমরা পরবর্তী স্টেপে যেতে পারি। পরবর্তী স্টেপ কি? গ্লাইকোলাইসিসের পরবর্তী স্টেপটা আমি একটু দেখাই। দেখো, গ্লাইকোলাইসিসের পরবর্তীতে আছে হচ্ছে অ্যাসিটাইল কোয়ে। তো অ্যাসিটাইল কোয়ের মধ্যে অ্যাসিটাইল কোয়ের মধ্যে মোটামুটি এখানে গিভ অ্যান্ড টেক সম্পর্ক। আমরা তোমাদের একটু মনে করে দেখো তো, যে গ্লাইকোলাইসিসের লাস্ট উপাদান কি ছিল, যে 4 অণু এটিপি আর 2 অণু এনএডিএইচ, এই দুইটা আমাকে দিয়েছিল, আর 2 অণু পাইরুভিক অ্যাসিড। তো গ্লাইকোলাইসিসের লাস্ট উপাদানটা এখন অ্যাসিটাইল কোয়েকে দিব। গিভ অ্যান্ড টেক, আগে বলেছি গিভ অ্যান্ড টেক। তাহলে আমি যেমন গ্লাইকোলাইসিসকে গ্লুকোজ দিছিলাম, সে আমাকে গ্লুকোজের পরিবর্তে কিছু দিয়েছিল। তো তেমনই ভাবে অ্যাসিটাইল কোয়েকে আমি দেখো যে 2টা এনএডিএইচ দিব, সে আমাকে কি দিবে, 2 অণু কার্বন ডাইঅক্সাইড দিবে, 2 অণু কার্বন ডাইঅক্সাইড দিবে আর 4 এটিপি উৎপন্ন করে দিবে। এটা হচ্ছে অ্যাসিটাইল কো, একদম সহজ পদ্ধতি। তাহলে টোটাল আমরা বলতে পারি যে অ্যাসিটাইল কোয়েতে 4 এটিপি উৎপন্ন হয়। এই গেল হচ্ছে অ্যাসিটাইল কোয়ের বিষয়। এবার অ্যাসিটাইল কোয়ে থেকে আমরা এবার চলে যাব পরবর্তীতে। দেখো পরবর্তীতে কি, যে ক্রেবস চক্র, সবচেয়ে গুরুত্বপূর্ণ চক্র। বিজ্ঞানী ক্রেবস এই চক্রটা খেয়াল করেছেন, এটাও কিন্তু গিভ অ্যান্ড টেক সম্পর্ক। তাহলে ক্রেবস চক্রে খেয়াল করে দেখো, ক্রেবস চক্রে কিছু একটা দিতে হবে। তো অ্যাসিটাইল কোয়ে থেকে আমি কি পেয়েছিলাম, কার্বন ডাইঅক্সাইড। তাহলে এখানে দেখো সেই কার্বন ডাইঅক্সাইডটা এই ক্রেবস চক্রে আমি দিব, ক্রেবস চক্র আমাকে কিছু ফেরত দিবে। তো কি ফেরত দিবে দেখো, টোটালি ক্রেবস চক্র আমাকে ফেরত দিবে হচ্ছে দেখো 6 অণু এনএডিএইচ দিবে। তার মানে কি 1 অণু এনএডিএইচ মানে 3 অণু এটিপি, তাহলে 3 × 6 = 18 এটিপি। আবার দেখো 2 অণু এফএডিএইচ দিবে। তো 2 অণু এফএডিএইচ যদি দেয়, তাহলে আমি 2 × 2, 1 অণু এফএডিএইচ মানে আমরা জানি যে 2 এটিপি, তাহলে 2 × 2 = 4 এটিপি। হ্যাঁ, তাহলে আবার দেখো 2 অণু জিটিপি দিবে, তাহলে 1 অণু জিটিপি মানে 1 এটিপি, তাহলে 2 অণু জিটিপি মানে 2 × 1 = 2, তাহলে 18 আর 4 22 আর 2 24 এটিপি কিন্তু আমরা পেয়ে গেলাম ক্রেবস চক্রে। তাহলে এমসিকিউতে যদি আসে যে ক্রেবস চক্রে টোটাল কত এটিপি উৎপন্ন হয়, তোমরা কি দিবা, 24 এটিপি উৎপন্ন হয়, মনে থাকবে। আচ্ছা, তো এই ছিল হচ্ছে ক্রেবস চক্রের আমাদের বর্ণনা। তাহলে এবার তোমাদের কাজ কি হবে বলো তো, বাসায় তোমরা এই যে সবাত শোষণ প্রক্রিয়ার যে ডায়াগ্রামটা সুন্দর করে আঁকিয়ে ফেলবা। এবার আমরা তোমাদের এই টপিকের সর্বশেষ অংশ যেটা, সেটা হচ্ছে যে এটার যে ব্লক ডায়াগ্রামটা, অর্থাৎ একটা বক্সের মধ্যে তথ্যটা আমরা একটু জানাবো। এই বক্সের তথ্যটা শেখানোর পূর্বে আগে একটু বলে নেই। দেখো, সালোক সংশ্লেষণের প্রভাবকের মতো শোষণেরও প্রভাবক রয়েছে। শোষণের প্রভাবক বাহ্যিক এবং অভ্যন্তরীণ, এই দুটো তোমাদেরকে পড়ে ফেলতে হবে। অনেক সময় গ এবং ঘ নম্বর প্রশ্নে দিয়ে থাকে। তাছাড়া শোষণের কিন্তু কি রয়েছে, গুরুত্ব রয়েছে, যেটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক, যেটা কিন্তু এটা কিন্তু গ নম্বর প্রশ্নে এসে থাকে এবং এটা কিন্তু ঘ নম্বর প্রশ্নে এসে থাকে। আমরা এটা বলে রাখলাম আর কি। এই দুটো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক, তোমরা অবশ্যই দুটা পড়বা। আমরা এবার এই বক্সের হিসাবটা আমরা একটু করব। দেখো, তোমাদের যে বক্সটা, তোমাদের একাডেমিক বইয়ের মোটামুটি বইয়ের এটা কত পেজ, এটা হচ্ছে মূলত 79, অর্থাৎ 79 পেজে টোটাল লেখা আছে। দেখো, আমরা এখানে লিখে নিব শোষণিক পর্যায়, ঠিক আছে, শোষণিক পর্যায়, দেন আমরা লিখবো হচ্ছে উৎপাদন, দেন তারপরে লিখবো হচ্ছে ব্যয়িত বস্তু। এই 3টা হিসাব জানলেই মোটামুটি আমরা ওই বক্সটাকে সম্পূর্ণ আয়ত্তে নিয়ে আসতে পারবো। মোট উপাদানটা সবাই পারবে, ইজিলি ওটা করা যায়। আমরা বলতে পারি শোষণিক পর্যায়টাকে আমরা, দেখো প্রথমত আমরা গ্লাইকোলাইসিস, দেখো গ্লাইকোলাইসিস বলবো। এই যে গ্লাইকোলাইসিসকে আমি জি দ্বারা প্রকাশ করতে পারি না, গ্লাইকোলাইসিসকে জি দ্বারা প্রকাশ করতে পারি তো, পারি। আচ্ছা, মনে মনে ভাবো গ্লাইকোলাইসিস একটা গার্মেন্টস। গ্লাইকোলাইসিস কি, একটা গার্মেন্টস। তাহলে এই গার্মেন্টসে প্রত্যেক দিন আমি এই গার্মেন্টসে প্যান উৎপাদন করব। তোমরা প্যান পড়ো তো, প্যান পড়ো না? তাহলে প্যানকে আমরা কি এভাবে লিখতে পারি না, দেখো তো, PAN, প্যান। তাহলে পি তে আমি বলতে পারি, দেখো তো, পাইরুবিক অ্যাসিড। তারপর দেখো যে এ তে আমরা কি বলতে পারি, দেখো যে এ তে আমরা বলতে পারি এটিপি, কি বলতে পারি, এটিপি। এখানে এন তে বলতে পারি NADH। তাহলে পাইরুবিক অ্যাসিড টোটাল কয়টা উৎপন্ন হবে, দেখো যে 2।
এটিপি কয়টা 4, এনএডিএইচ কয়টা 2। তাহলে প্যান দেখো কয়টা প্যান, পি হচ্ছে দেখো 2, পি হচ্ছে 2, এ হচ্ছে 4 আর এন হচ্ছে 2, তাহলে টোটাল 242। অর্থাৎ এই যে গ্লাইকোলাইসিস একটা গার্মেন্টস যেখানে 242টা প্যান উৎপাদন হয় প্রতিদিন। এভাবে তুমি শর্টকাটে মনে রাখতে পারবা যে উৎপাদিত বস্তু। আর ব্যয়িত বস্তুর মধ্যে তোমাদের কি লেখা আছে যে 2 ইউনিট এটিপি খরচ হয়ে যায়। তাহলে এটিপি কে আমি যদি বলি যে এ, তাহলে এটিপি কে যদি আমি বলি এটি এ দ্বারা প্রকাশ করি, তাহলে 2a দ্বারা কিন্তু আমি সহজে মনে রাখতে পারবো। এটা ছিল হচ্ছে যে গ্লাইকোলাইসিসের বিষয়। এবার আমরা চলে যাব হচ্ছে অ্যাসিটাইল কোয়ের সংক্ষিপ্ত পদ্ধতি, যেভাবে আমরা সহজে মনে রাখতে পারবো আর কি। তো দেখো যে অ্যাসিটাইল কোয়ে, অ্যাসিটাইল কোয়ে, তো অ্যাসিটাইল কোয়ের মধ্যে উৎপাদিত বস্তু হিসেবে আমি এখানে তোমাদেরকে বলতে পারি যে দেখো তোমরা কিন্তু ইংরেজি ভালো পারো, বলো তো ক্যান মানে কি সবাই? ক্যান মানে হচ্ছে যে পারা, ক্যান মানে কি পারা। তো তোমরা কি পারো দেখো, CAN, ক্যান মানে কি পারা। তো দেখো C2A2N2, তাহলে তুমি কয়বার পারবা? 222 বার পারবা। কয়বার পারবা? 222 বার। তো এখানে সি বলতে কি বোঝাচ্ছে দেখো তো, আমি সি মানে এখানে তোমাদেরকে বলে দেই যে সি বলতে এখানে কার্বন ডাই অক্সাইড, এ বলতে এখানে বোঝাচ্ছে হচ্ছে দেখো যে অ্যাসিটাইল কোএ, আর এখানে এন বলতে কিন্তু আমি বুঝিয়েছি NaDH কে। ঠিক আছে, তাহলে অ্যাসিটাইল কোএতে 222 বার তুমি পারবা। এবং এখানে ব্যয়িত বস্তু লেখা আছে 2 অণু পাইরুভিক অ্যাসিড। তো 2 অণু পাইরুভিক অ্যাসিডকে আমরা কিন্তু দেখো পি দ্বারা প্রকাশ করতে পারি, তাহলে 2p। তোমরা 2p পড়ো না? তো এভাবে মনে রাখবা যে অ্যাসিটাইল কোয়ে নাড়া হয়েছে, নাড়া করে কি পড়েছে? 2p পড়েছে ব্যয়িত। তাহলে পি মানে কি যে পাইরুভিক অ্যাসিড। তাহলে এটা আমাদের অ্যাসিটাইল কোয়ের বিষয়টা কিন্তু কমপ্লিটেড। আচ্ছা, এবার আমরা অ্যাসিটাইল কো শেষ করে আমরা এবার চলে যাব ক্রেবস চক্রে। এখানে মজার বিষয় হলো ক্রেবস চক্র একটা প্লে বয়, আমরা মজা করে এটাকে বলতে পারি ওনাকে যে উনি একজন প্লে বয়, ওনার অনেকগুলো গার্লফ্রেন্ড। কিভাবে দেখো যে এই যে ক্রেবস চক্র, দেখো ক্রেবস চক্র একটা প্লে বয়, তার অনেকগুলো গার্লফ্রেন্ড আছে। তাহলে ক্রেবস চক্রকে এটাকে আমরা সি দ্বারা প্রকাশ করতে পারি। উৎপাদিত বস্তু আমরা এখানে বলতে পারি দেখো এই যে গার্লফ্রেন্ডের সংক্ষিপ্ত রূপ কি তোমরা জানো? এটা কি জিএফ। হ্যাঁ, তাহলে কেমন জিএফ, ভালো না খারাপ? অবশ্যই ভালো হবে। তো ভালো ইংরেজি কি? নাইস। তাই নাইসের সংক্ষিপ্ত রূপ তোমরা মেসেঞ্জারে লেখো না, এনসি লেখো না, এনসি। এই দেখো NCGF, নাইস জিএফ আছে। তো কয়টা জিএফ আছে দেখো তো। নাইট্রোজেনে আমরা এখানে বলতে পারি 6, সি এর এখানে আমরা বলতে পারি মূলত 4, জি এর এখানে আমরা বলতে পারি মোটামুটি 2, এবং এফ এর এখানে আমরা বলতে পারি 2। তাহলে এখানে এন বলতে আমি বুঝিয়েছি হচ্ছে NaDH, সি বলতে এই জায়গাতে আমি বুঝিয়েছি কার্বন ডাই অক্সাইড, জি বলতে আমি এখানে জিটিপি বুঝিয়েছি, এফ বলতে আমি এখানে FADH বুঝিয়েছি। NaDH 6, কার্বন ডাই অক্সাইড 4, জি বলতে 2, FADH বলতে 2। অর্থাৎ ক্রেবস চক্রে NaDH উৎপন্ন হয় 6টা, কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয় 4টা, জিটিপি উৎপন্ন হয় 2টা, এবং FADH উৎপন্ন হয় 2টা। আর এখানে আমরা শর্টকাটে মনে রাখার উদ্দেশ্যে মজা করে আমরা বলতে পারি যে ক্রেবস চক্র একটা কি প্লে বয়, যার কিনা কয়টা গার্লফ্রেন্ড আছে দেখো 6422টা NCGF আছে, ভালো গার্লফ্রেন্ড আছে, বুঝছো? আচ্ছা, তাহলে ব্যয়িত বস্তুর ক্ষেত্রে আমরা এটা মনে রাখবো। দেখো এখানে কি কি ব্যয় হয়, ওই যে 2A, এখানে এ বলতে আসলে অ্যাসিটাইল কোয়ে কে আমরা কিন্তু নির্দেশ করতে পারি, অ্যাসিটাইল কোয়ে। এই হলো 2A, এটা হলো কে সি 2A, ব্যয়িত বস্তু দুইটা অ্যাসিটাইল কোয়ে শেষ হয়। এই টপিকটা লাস্টে আমি আবারও বলতে চাই, দেখো শোষণের প্রভাবক দুই ধরনের, বাহ্যিক এবং অভ্যন্তরীণ। এই দুটো তোমরা অবশ্যই পড়বা। পাশাপাশি শোষণের গুরুত্ব, সালোকসংশ্লেষণের গুরুত্বের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক, যা উচ্চতর দক্ষতাতে আসে। তোমরা অবশ্যই এটা ভালো করে পড়বা। ঠিক আছে।